কবি মতিউর রহমান মল্লিক প্রসঙ্গে বলতে গেলে আসলে অনেক সময় দরকার, কিন্তু আজ অনেকেই তাদের মনের অব্যক্ত কথাগুলো ব্যক্ত করবেন, সময় কম। আমার সৌভাগ্য হয়েছিল কবি মতিউর রহমান মল্লিকের সঙ্গে দীর্ঘ প্রায় 6টি বছর গড়ে প্রতিদিন প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় কাটানোর। আমার সমস্ত মন প্রাণ জুড়ে ছিল ইসলাম বিরোধী সাংস্কৃতিক কর্মকাণ্ড। আমার রক্তে মিশেছিল ইসলাম বিরোধী সাংস্কৃতিক জগৎটা, যার নাম চলচ্চিত্র জগৎ। সেটার খারাপ দিকগুলো আমি তখনই বুঝতে পেরেছিলাম যখন পবিত্র কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য পড়ার সৌভাগ্য আমার হয়েছিল, এবং সেখান থেকে সেই কাজ করব না বলে আমার দীর্ঘ প্রায় 27 বছরের পেশাগত জীবনকে ছেড়ে তওবা করে আমি যখন ইসলামী আন্দোলনে এলাম, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি দেশের বাড়িতে চলে যাব, কারণ এর বিপরীতে ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ড যে আছে এটা আমার ধারণাতে ছিল না। ঠিক সেই সময় কবি মতিউর রহমান মল্লিকের সঙ্গে আমার পরিচয়, এবং আমাদের দেশের বাড়ি একই স্থানে, প্রায় খুলনা এবং বাগেরহাট। তিনি আমাকে বললেন যে আপনি দেশের বাড়িতে যেতে পারবেন না, আপনাকে ঢাকাতেই থাকতে হবে, এবং তিনি হাতে ধরে আমাকে নিয়ে এলেন বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রে, এবং তার সান্নিধ্যে থেকে ইসলামের যে সাংস্কৃতিক রূপটা এটা উপলব্ধি করার, প্রত্যক্ষভাবে বোঝার সৌভাগ্য আমার হয়েছিল। শুধু তাই নয়, তিনি হাতে ধরে দেশব্যাপী সফর করার প্রথম সবক আমাকে দিলেন, যে কিভাবে সফর করতে হয়, সেখানে দাওয়াতি কাজ করতে হয়, এই সমস্ত বিষয়গুলো। তিনি অধ্যাপক হতে চেয়েছিলেন, শিক্ষক। সেই কলেজের অধ্যাপক তিনি হতে পারেননি বা হননি, কিন্তু আজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের তিনি যে শিক্ষক ছিলেন, তিনি আমাদের শিক্ষক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের শিক্ষক। এবং শুধু তাই নয়, আমার 6টি বছর তার সঙ্গে থেকে আমি এটাই বুঝেছিলাম যে কবি মতিউর রহমান মল্লিক একটা বটগাছ ছিলেন শিল্পী সাহিত্যিকদের জন্যে, যার কাছে সবাই আশ্রয় নিত, সুখে দুঃখে মনের কথা ব্যক্ত করত। কবি মতিউর রহমান মল্লিকের স্থান পূরণ হবে না, তবে আমাদের দোয়া করতে হবে যে আল্লাহ যেন তার এই অভাব যে কোনোভাবেই হোক পূরণ করে দেন। কবি মতিউর রহমান মল্লিক ইসলামী সাংস্কৃতিক আন্দোলনকে কখনো সাংস্কৃতিক আন্দোলন মনে করতেন না। তিনি রাজনীতি এবং সংস্কৃতিকে একই পাল্লায় মাপতেন এবং বলতেন যে এটাই রাজনৈতিক আন্দোলন, এটাই সাংস্কৃতিক আন্দোলন। ইতিমধ্যে তার নতুন অনেক কবিতা আমরা সংগ্রহ করেছি, সেগুলো বই আকারে বের করার আমরা চেষ্টা করছি। সত্যিকার অর্থে আপনারা যদি সেই সব কবিতা পড়েন, তা আপনারা স্বীকার করবেন তিনি অনেক উঁচু মাপের একজন কবি ছিলেন। আর উঁচু মানের কবি ছিলেন বলেই তিনি অনেক উঁচু মাপের একজন গীতিকারও ছিলেন, কারণ উঁচু মাপের কবিরাই একমাত্র উঁচু মানের গীতিকার হতে পারেন। তিনি অনেক উঁচু দরের একজন কণ্ঠশিল্পী ছিলেন, সুরকার ছিলেন। আমি রেডিওতে, টেলিভিশনে একজন গীতিকার, একসময় গান নিয়ে খুব আমি চর্চা করতাম, কিন্তু কবি মতিউর রহমানের যে ইসলামী গানের যে সুর, এটা এক অভূতপূর্ব সুর, যা অন্য কোনো সুরের সঙ্গে মেলে না। এটার জন্য অন্য এক ধরনের একটা আবহ তৈরি করে হৃদয়ের মধ্যে। যাই হোক, আজ কবি মতিউর রহমান মল্লিকের গান, কবি নজরুল ইসলামের পরে ইসলামী সঙ্গীত রচনায় একমাত্র আমার মনে হয় দ্বিতীয় স্থানে আছেন কবি মতিউর রহমান মল্লিক। কবি ফররুখ আহমেদ কিছু গান লিখেছেন, কিন্তু ইসলামী আন্দোলনকে চাঙ্গা করার জন্যে কবি মতিউর রহমান মল্লিকের যে গানের অবদান, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যাই হোক, সারা দেশব্যাপী আমি যেখানেই গিয়েছি, এক বাক্যে প্রথমেই সবাই আমার কাছে মল্লিক ভাইয়ের শারীরিক অবস্থা জানতে চাইতো শ্রদ্ধার সঙ্গে।
তার উপর যে মানুষের এত শ্রদ্ধা, এত ভালোবাসা, তার উপরে যে মমতা, মায়া, এটা আমার জীবনে আমি আর কারোর প্রতি এত ভালোবাসা মানুষের মনের মধ্যে আছে এটা আমি দেখিনি। তো আজ এখন আমার মনে হয় না যে মল্লিক ভাই নাই। আমাদের অফিসে আমরা যারা কাজ করি সর্বক্ষণে আমাদের সবারই মনে হয় এই বোধহয় পাশের রুমে মল্লিক ভাই আছেন, এখনই হয়তো পিয়নকে দিয়ে বলবেন যে মিঠুন ভাই, মল্লিক ভাই আপনাকে সালাম দিয়েছেন। কখনোই মনে হয় না যে তিনি নাই। তার অভাব, তার প্রভাব এত বেশি ছিল, এত ভারী তার প্রভাব, যে এই প্রভাবকে সরানো, আমার মনে হয় যে তার প্রভাবে যারা প্রভাবান্বিত হয়েছেন তারা খুব সহসা তার প্রভাব থেকে মুক্ত হতে পারবেন না। ইসলামী আন্দোলনে যতদিন থাকবেন মল্লিক ভাইয়ের প্রভাব থাকবে মানুষের ব্যক্তি জীবনে এবং মানুষের ইসলামী আন্দোলনের পথে। আর এটাই আমাদের সৌভাগ্য। আর এরই উপর ভিত্তি করে আমরা দোয়া করি আল্লাহ যেন তার প্রশংসিত স্থানে মল্লিক ভাইকে আসন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।